আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রসব করেছে। না, প্রথম আলো নিজে নয়, কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি নবীন এবং অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এই জরিপটি। জরিপের নাম জাতীয় জনমত জরিপ 2025। প্রতিষ্ঠানটি নিজেই নিজেকে বলছে যে তারা একটি বুটিক প্রতিষ্ঠান। মাঠ পর্যায়ে তাদের মাত্র 15 জন কর্মী বাহিনী আছে বলে তারা জানাচ্ছে, অথচ দেশের জনসংখ্যা 18 কোটি। যা হোক, এই জরিপ নিয়ে অনেক আলোচনা হতে পারে নির্বাচন ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো বছর খানেক রেখে দেওয়ার পক্ষে সবচেয়ে বড় কারণ হিসাবে এই জরিপকেই দেখানো হতে পারে। না হলে এই সময়ে যখন জরিপ হওয়ার কথা, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল সরকার গঠন করবে, কেমন সরকার মানুষ চায়, সেসব নিয়ে ইউনূস সরকার গঠন করেছে 16 মাস হয়ে গেল। এই 16 মাসের কর্মফল এখন নির্বাচনের আগে জানা কতটুকু প্রয়োজন এবং তা নির্বাচনে কতটুকু প্রভাব বিস্তার করবে তা নিয়ে তো বিস্তর সন্দেহ প্রকাশ করা যায়, প্রশ্নও তোলা যায়। মজার ব্যাপার কি জানেন, এই জরিপ নিয়ে যদি আপনি চ্যাট জিপিটি বা এআই কে প্রশ্ন করেন, তাহলে চ্যাট জিপিটি কি বলেছে জানেন? দাঁড়ান, এখনই কেন বলে দেব বলুন তো, একেবারে শেষে বলবো কি বলেছে। চলুন তার আগে আমার বিশ্লেষণী প্যাচাল খানিকটা পারা যাক আপনাদের সঙ্গে। একদম খোলাখুলি কথা বলা যাক। জরিপ কখনোই নিরপেক্ষ কোনো সংখ্যা নয়। জরিপ হলো ক্ষমতা, ন্যারেটিভ আর সময় নির্ধারণের রাজনীতি। আর বাংলাদেশে জরিপ মানেই সেটা আরো কয়েক ধাপ বেশি রাজনৈতিক। দৈনিক প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে সেখানে কিছুটা সন্তুষ্ট নন, অসন্তুষ্ট নন, আবার কিছুটা অসন্তুষ্ট, এইরকম কিছুটা শব্দগুলো দিয়ে পুরো খেলাটা সাজানো হয়েছে। এই শব্দ চয়নটাই বলে দেয় এখানে বাস্তবতা মাপার চেয়ে জনমতের বা জনগণের ফ্রেম তৈরি করাই বড় উদ্দেশ্য। যে কোনো দেশে ক্ষমতাসীন সরকার নিয়ে মানুষের অনুভূতি স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়: হ্যাঁ, না আর সিদ্ধান্তহীনতা। কিন্তু কিছুটা সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, এই কিছুটা ঢুকিয়ে দিলে সিদ্ধান্তহীন মানুষকে সুবিধাজনকভাবে সন্তুষ্টির দিকে ঠেলে দেওয়া যায়। একে বলা হয় সফট লেজিটিমেসি তৈরি করা। আপনি খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5% একটু বেশি, কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রায় 50%। এই 50% ছাড়া পুরো জরিপটাই আসলে ভেঙে পড়ে, কোনো মাইনে থাকে না। এটাই মূল পিলার। সংখ্যার এই কৌশলটা জরিপকে বিজ্ঞানের জায়গা থেকে টেনে এনে প্রোপাগান্ডার মাঠে নামিয়ে দিয়েছে। এর সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে পত্রিকার সম্পাদকীয় নীতিতে এই ইউনূস সরকার গঠনের নৈতিক সাফাই থেকে শুরু করে একদম এই সরকারকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, যে পত্রিকার বহু লেখক এই সরকারের উপদেষ্টা পরিষদে বসেছেন, সেই একই প্রতিষ্ঠান যখন সরকারের জনপ্রিয়তা মাপে, তখন সেটাকে আলাদা করে নিরপেক্ষ বলার কোনো জায়গাই থাকে না। এটা আর সাংবাদিকতাও থাকে না, এটা হয়ে যায় রাজনৈতিক অংশীদারিত্ব, যে অংশীদারিত্ব আমরা আসলে সব সময় দেখে এসেছি এবং এই অংশীদারিত্ব প্রথম আলো সব সময় পালন করে থাকে। এখন আসা যাক আরো গুরুতর জায়গায়। এই জরিপটি যে প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছে, সেই কি মেকার্স কনসাল্টিং লিমিটেড, এই প্রতিষ্ঠানটি আদতে একটি বুটিক মার্কেট রিসার্চ এবং কর্পোরেট কনসাল্টিং ফার্ম। তাদের নিজেদের ওয়েবসাইট অনুযায়ী তারা মূলত ব্র্যান্ড, পণ্য, বাজার বিশ্লেষণ, সামাজিক উন্নয়ন, কর্পোরেট গবেষণা এসব নিয়ে কাজ করে থাকে। তারা নিজেদের জাতীয় রাজনৈতিক জরিপ বা ভোটার আচরণ বিশ্লেষণের কোনো প্রতিষ্ঠান হিসেবে কখনো হাজির করেনি বা তাদের ওয়েবসাইটে এই বিষয়টি নেই। বরং উল্টোটা, তাদের জনবল মাত্র 1 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ। যারা বাজার গবেষণার সঙ্গে যুক্ত তারা জানেন একটি সঠিক জাতীয় রাজনৈতিক জরিপ পরিচালনা করতে কি পরিমাণ জনবল, লজিস্টিক, স্ট্যাটিস্টিক্যাল টিম, ফিল্ড সুপারভাইজার, ক্রস চেকিং ব্যবস্থা লাগে। 5টি নগর, 5টি গ্রাম আর আধা শহর জুড়ে 1342 জন মানুষের মতামত নেওয়া, এটা কর্পোরেট ব্র্যান্ড সার্ভের মতো সহজ কাজ নয়।
এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, জেন্ডার, বয়স, আয়, আঞ্চলিক ভারসাম্য, রাজনৈতিক সংবেদনশীলতা সব মিলিয়ে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এটি। সবচেয়ে বড় কথা হলো কি মেকার্স লিমিটেড বা কনসাল্টিং লিমিটেড এর কোনো পুরনো রাজনৈতিক জরিপ, ভোটার জরিপ বা রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বড় আকারের জাতীয় গবেষণার পাবলিক রেকর্ড নেই। না কোনো পিডিএফ রিপোর্ট, না কোনো পূর্ববর্তী তুলনামূলক ডেটা, অর্থাৎ এমন একটি সংস্থাকে দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে জরিপ করানো হয়েছে, যাদের এই সেক্টরে দৃশ্যমান কোনো অভিজ্ঞতা নেই। এই তথ্যটা যুক্ত হলেই পুরো জরিপের গ্রহণযোগ্যতা নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আপনি প্রশ্ন তুলতে পারেন। এখানে তখন প্রশ্ন উঠে যে এই প্রতিষ্ঠানকে কেন বেছে নেওয়া হলো, অভিজ্ঞ কোনো জাতীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক জরিপ সংস্থা কেন নেওয়া হলো না। উত্তরটা খুব অস্বস্তিকর হতে পারে, কারণ অভিজ্ঞ সংস্থা হলে প্রশ্নের নকশা, স্যাম্পলিং, ফলাফলের ব্যাখ্যা এতটা নিয়ন্ত্রণে রাখা যেত না, যেটা প্রথম আলো করেছে। প্রথম আলো পুরোটাই এই জরিপটাতে একটা সংস্থাকে নামে মাত্র ব্যবহার করেছে হয়তো, কিন্তু পুরো নিয়ন্ত্রণটা হয়তো তারাই করেছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জরিপে উত্থাপিত প্রশ্নগুলো। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইসলাম সংক্রান্ত প্রশ্ন। ইসলামী আইন হলে ফলাফল কেমন হবে, এই প্রশ্নটাই এক ধরনের ধর্মীয় আবেগের বোতাম টিপে দেওয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি যদি বলেন আল্লাহর দেওয়া আইন হলে কেমন হবে, এখানে 99% মানুষ উত্তর প্রায় স্বয়ংক্রিয়ভাবে আসবে যে ভালো হবে। এটার সঙ্গে রাষ্ট্র পরিচালনার বাস্তবতা সরাসরি মোটেই সম্পৃক্ত নয় বা সম্পর্কিত নয়। এই প্রশ্নটা ধর্মীয়, কিন্তু ব্যবহারটা খুব রাজনৈতিক। এর ফল সরাসরি যাবে ইসলামী দলগুলোর অ্যাকাউন্টে। এতে একদিকে পশ্চিমা মিডিয়াকে দেখানো যাবে যে দেশে ইসলামীপন্থী ধারা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ভেতরে ভেতরে একটা ভয় তৈরির জায়গা তৈরি করা যাবে যে নির্বাচন হলে দেশ যদি মৌলবাদের দিকে চলে যায়, কারণ নির্বাচন হলে তো জামায়াত ক্ষমতায় আসবে, সে কথাও এই জরিপেই আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে তো দয়া করে আপনারা জরিপটা দেখবেন। আমি জরিপটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করছি না, আমি শুধু জরিপের কতগুলো মোটা দাগে প্রশ্ন তুলছি জরিপকে নিয়ে। হয়তো এই ভয়টাই হবে আসলে নির্বাচন বিলম্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি লক্ষ্য করবেন আন্তর্জাতিক মিডিয়ায় একদিকে বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা এবং এই ইউনূসের আমলে ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে, অন্যদিকে এই জরিপ দেখিয়ে বলা হচ্ছে যে জনগণ ইসলামী আইনের পক্ষে। এই দুটো ব্যাপার একসঙ্গে সাজালে খুব শক্তিশালী একটি ইন্টারন্যাশনাল ন্যারেটিভ দাঁড় করানো যায়। বাংলাদেশে এখন গণতন্ত্র হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ঠিক এই ন্যারেটিভটা অতীতে গাজা, মিশর, তিউনিসিয়ায় ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই কিছুদিন আগে হওয়া মানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI জরিপের সঙ্গে প্রথম আলোর জরিপের সংখ্যাগত একটা মিল লক্ষ্য করা যায়। 2023 সালে IRI জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল 70%। 2025 সালে ইউনূস সরকারের জনপ্রিয়তাও এই জরিপ অনুযায়ী 70%-এর আশেপাশে। এই 70% বাংলাদেশে যেমন যেন একটা স্ট্যান্ডার্ড নাম্বার হয়ে গেছে। বাস্তবে রাজনীতি কি কখনো এতটা স্ট্যাটিক থাকে? সরকার পাল্টায়, আন্দোলন হয়, অর্থনীতি ভাঙে, দ্রব্যমূল্য বাড়ে, আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়, অথচ জনপ্রিয়তা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা কাকতালীয় না, মানে এটা ডিজাইন। আমি এই কথাটি এখন এ কারণেই তুললাম যে প্রথম আলোর জরিপেও কম বেশি সেই রকমই একটা সংখ্যা আমরা দেখতে পাই। রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার যে চিত্র দেখানো হয়েছে সেটাও মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না। জামায়াতকে 53% মানুষের পছন্দ, ভাবতেই ভয় লাগছে। যাই হোক, আর বিএনপি কে 51% মানুষ পছন্দ করছে, এনসিপি কে 38%। এই সংখ্যাগুলো বাস্তব রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এটা আপনি বোঝেন, আমি বুঝি, সবাই বোঝে। আপনার কাছে কি প্রশ্ন নিয়ে কেউ গিয়েছিল আপনি কোন দলকে মানে তাকে সাপোর্ট করছেন? মাঠে বিএনপি ছাড়া আর কারো বাস্তব অবস্থা আছে বলুন তো এই মানে এই মুহূর্তে? আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু সরকারের এই অবৈধ সিদ্ধান্ত বিষয়ে জনগণকে প্রথম আলো কোনো প্রশ্নই করেনি। এই আওয়ামী লীগ বিষয়ে এতটাই আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ পত্রিকাটির। কিন্তু আসল কথা তো জামায়াতের শক্তিশালী এবং ক্যাডার ভিত্তিক সংগঠন আছে বটে, কিন্তু তাদের ভোট ব্যাংক কখনোই বিএনপির চেয়ে বড় ছিল কি? আপনার কি মনে হয়? এনসিপি, এবি পার্টি, এরা তো বাস্তবে এখনো রাজনৈতিকভাবে পরীক্ষিতই হয়নি। তাদের তো আসলে নিজেরা জিরো। 3টা জিরো মিলে মানে অনেকগুলো জিরো হয়, বা 3টা জিরোকে যোগ করলে আরেকটা জিরো হয়, এটা তো স্বাভাবিক। এটি নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন চাইলে।
মানে এই যে 20-30% জনপ্রিয়তার কথা বলা হচ্ছে, কোথা থেকে এলো এই জনপ্রিয়তা, কিভাবে এলো বলুন তো? এই সংখ্যাগুলো ভোট মাপার জন্য নয়, ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র কাগজে এঁকে দেওয়ার জন্য। কারণ নির্বাচন হলে যাতে এটা দেখানো যায়, মানে আমরা তো আগেই জরিপ করেছিলাম, জরিপ করে বলে দিয়েছিলাম। এই জায়গায় এসে এই জরিপটি আর জনমত মাপার জায়গায় থাকছে না, বরং জনমত বানাচ্ছে বলে মনে হয়। মানুষ ভোট দেওয়ার আগে যে ধারণাটা মাথায় ঢুকে যায়, কারা শক্তিশালী আর কারা দুর্বল, সেটা বড় অংশে জরিপ থেকেই আসে আসলে। ফলে নির্বাচন না করেও রাজনৈতিক বাস্তবতার রিডিজাইন করার এটা একটা হাতিয়ার হয়ে ওঠে সব জরিপ। কি মেকার্সের মতো একটি ছোট কর্পোরেট ঘরানার রাজনৈতিক জরিপে অনভিজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে এমন সংবেদনশীল জাতীয় জরিপ করানো, তার উপর আবার ইসলাম, নির্বাচন, সরকারের জনপ্রিয়তা, এই তিনটি আগুনের মতো ইস্যু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া, এই সমন্বয়টা কোনোভাবে দুর্ঘটনা মনে হয় না, খুব পরিকল্পিত মনে হয়, এবং তাই হয়েছে আমার ধারণা। এখন আসি নির্বাচনের প্রশ্নে। সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি বলেছেন, সরকার যখন দায়িত্ব নেয় তখন নির্বাচনের কোনো বাধ্যবাধকতা ছিল না, নির্বাচন তারা নিজেরাই প্রতিশ্রুতি হিসেবে এনেছে। আবার একই মানুষ বলছেন যে নির্বাচন কমিশন বলবে পরিবেশ তৈরি হয়েছে কি না, তিনি নাকি নির্বাচন নিয়ে অভিজ্ঞ নন, তিনি নির্বাচন কমিশনার ছিলেন। আপনাদের মনে করিয়ে দেই, এই দুই বক্তব্য একসঙ্গে যদি আপনি মিলান, খুব পরিষ্কার একটা বিষয় দাঁড়ায় যে সরকার নিজেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা রেখে দিতে চাইছে। আর ধোঁয়াশার রাজনীতিতে জরিপ হলো সবচেয়ে কার্যকর ঢাল। আপনি যদি দেখাতে পারেন যে জনগণের 70%ই আপনার প্রতি সন্তুষ্ট, তাহলে আন্তর্জাতিক মহলে সহজেই বলা যাবে কিসের তাড়াহুড়া, মানুষ তো খুশি। আপনি যদি দেখাতে পারেন যে জনগণ ইসলামের আইনের পক্ষে ঝুঁকছে, তাহলে আরো সহজে বলা যাবে দ্রুত নির্বাচন দিলেই তো উগ্রবাদ বাড়বে, জঙ্গিবাদ দখল করে নেবে। এই দুইটা যুক্তি একসঙ্গে মিললে নির্বাচন পেছানোর জন্য এর চেয়ে বড় শক্তিশালী কৌশল আর হতে পারে না। পারে বলে মনে করেন? আমি মনে করি না। আরেকটা বড় অসঙ্গতি হলো জরিপের নমুনা। বলা হচ্ছে যারা পত্রিকা পড়তে পারে, অনলাইন ব্যবহার করে, তারাই মূলত এই নমুনায় এসেছে, অর্থাৎ শহুরে তুলনামূলকভাবে শিক্ষিত মিডিয়া সংলগ্ন মানুষ। বাংলাদেশের প্রকৃত ভোটারদের বড় অংশই এই ক্যাটাগরির বাইরে, তারা গ্রামে এবং পত্রিকা টেলিভিশন থেকে দূরে। তাহলে এই জরিপ কিভাবে সারা দেশের জনমতের প্রতিনিধিত্ব করছে বলুন তো? এটা প্রতিনিধিত্ব করছে এক ধরনের বুদ্ধিভিত্তিক বুদবুদের, পুরো সমাজের নয়। সব মিলিয়ে যে চিত্রটা দাঁড়াচ্ছে তা হলো এই জরিপ নিয়ে তিনটি কাজ একসাথে করা গেছে বা হচ্ছে। এক, অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রত্যক্ষ সমর্থনের আবরণ দেওয়া, যে জনগণ সমর্থন নিয়ে ডক্টর ইউনূস সরকার আছে। দুই, ইসলাম প্রশ্ন ঢুকিয়ে একটা কৌশলী ভয় তৈরি করা হচ্ছে যাতে দ্রুত নির্বাচনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো যায়। তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক শক্তির মানচিত্র কাগজে এঁকে দেওয়া হচ্ছে, বাস্তবে মাঠের যা চিত্র তাকে বাদ দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলো যা বিশ্বাস করাতে চায় সেটা। এই কারণেই আমার মনে হয় এই জরিপ সময়ের দিক থেকে একটা খুব মোক্ষম সময়কে বেছে নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এমন জরিপ প্রকাশ মানে রাজনৈতিক চাপ তৈরি করা, ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই। ভেতরে দলগুলোর উপরে চাপ, বাইরে আন্তর্জাতিক মহলের কাছে বার্তা। বেশ একটা সময়টা কিন্তু খুব উপযোগী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? জরিপ কখনোই ভোটের বিকল্প না। আপনি যদি বলেন 70% মানুষ খুশি, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি বলেন? আপনি যদি বলেন জনগণ সরকারের উপর আস্থাশীল, তাহলে জনগণের সেই আস্থাকে ব্যালট বাক্সে যাচাই করতে ভয় কেন? গণতন্ত্রের সরকারের বৈধতা আসে নির্বাচনের দিন, জরিপের পাতায় না। কিন্তু ইউনূসকে তো আর ভোটে দাঁড়াতে হবে না, হবে বলেন? যদি না হয় তাহলে তাকে এই জরিপে কেন টেনে আনা হলো বলুন তো এই সময়ে? এখন তো আসলে কোন দল পরবর্তী সরকার গঠন করবে আর জনগণ তাদের কাছে কি চায়, এসব প্রশ্ন নিয়ে মাঠে যাওয়ার কথা ছিল জরিপকারীদের। কিন্তু তারা তা না করে ইউনূসের বিদায় বেলায় এসে তার জনপ্রিয়তা মাপার জন্য জরিপ চালাচ্ছে কেন বলুন? আমার বিশ্বাস এখানেই জরিপের সময় এবং উদ্দেশ্য স্পষ্ট। এই সমর্থনের ভিত্তিতে যদি আরো কিছুদিন ইউনূসকে রাখা যায়, হতে পারে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে এই জরিপ হয়েছে, এবং তার আগে ইউনূসের থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করা এই জরিপের উদ্দেশ্য। আপনার কি মনে হয়?
কমেন্টে জানাবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, যখনই জরিপকে বাস্তবতার বিকল্প বানানোর চেষ্টা হয় তখনই বড় সংঘাত তৈরি হয়। কারণ মানুষ বোঝে মাঠের বাস্তবতা আর কাগজের সংখ্যার ফারাক বা তারতম্য। এই ফারাক বা তারতম্য যত বড় হয়, বিস্ফোরণ তত অনিবার্য হয়ে ওঠে। সবশেষে একটা কথা বলে যাই, এই জরিপ নির্বাচন ঠেকানোর সরাসরি আইনি অস্ত্র না হলেও ন্যারেটিভের শক্ত জ্বালানি, এটা নিশ্চিত। এটাকে সামনে রেখে বলা যাবে পরিবেশ অনিশ্চিত, জনগণ বিভক্ত, উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, তাই সময় দরকার। এই সময় দরকার কথাটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক বাক্য। ইতিহাস বলছে এই সময়ই বা এই সময় দরকারই শেষ পর্যন্ত সমাজকে, রাষ্ট্রকে আরো অস্থিতিশীল করে তোলে। শুরুতে বলেছিলাম প্রথম আলোর এই জরিপ বিষয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম, প্রথম আলোর জাতীয় জনমত জরিপ 2025 নিয়ে আপনার মন্তব্য কি? চ্যাট জিপিটি যা বলেছে আপনাদেরকে হুবহু শোনাচ্ছি আমি। চ্যাট জিপিটি বলছে, জরিপ দিয়ে হয় জনমত বোঝা যায়, না হয় জনমত বানানো যায়। প্রথম আলোর জরিপ দ্বিতীয়টির দিকেই বেশি ঝুঁকেছে, আর সেখানেই এই জরিপের রাজনৈতিক তাৎপর্য সবচেয়ে গভীর। চ্যাট জিপিটির পরামর্শ হচ্ছে, এই জরিপকে বিজ্ঞান নয় সন্দেহের চোখে দেখা উচিত। আরো বলছে, কি মেকার্সের পরিচয়, কর্মপরিধি এবং সক্ষমতা বিবেচনায় এই জরিপকে শাস্ত্রীয় বা প্রতিষ্ঠিত জাতীয় জনমত পরিমাপ বললে প্রচুর প্রতিষ্ঠানগত এবং পদ্ধতিগত ফাঁক থাকবে। বিশেষত রাজনৈতিক এবং ধর্মীয় সংবেদনশীল প্রশ্ন, সরকারের জনপ্রিয়তা, ইসলামী আইন সংক্রান্ত চিত্র তৈরি করার মতো বিষয়গুলোর জন্য। সুতরাং এই জরিপকে গণতান্ত্রিক প্রক্রিয়া বা ভোটের বিকল্প বলে ধরে নেওয়া যাবে না। এটাকে প্রোপাগান্ডা, ন্যারেটিভ ফ্রেমিং এবং রাজনৈতিক সময়সীমা ইন ব্র্যাকেট ইলেকশন টাইমিং নিয়ন্ত্রণ করার একটি কৌশল হিসেবে দেখা উচিত। আমি কিছু বলিনি, যা বলার চ্যাট জিপিটি বলেছে। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত, গুরুত্বহীন পাকিস্তান। এই আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করা হয়েছে। 2022 সালে জো বাইডেনের আমলে এটি প্রকাশ করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল উপস্থাপন করা হয়েছে। মোট 33 পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আমরা গত পরশু এক কিস্তিতে আলাপ করেছি, কিন্তু আবারও একটি আলাপের প্রয়াস পেলাম বিধায় আলাপ করতে এলাম। সেটি হচ্ছে বিশেষ করে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিকের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। আমাদের পাশে দেয়াল ঘেঁষে চারপাশ দিয়ে ভারত আছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারতে কিছু ঘটলে, বিশ্বের কোনো জায়গা থেকে কিছু ঘটলে সেটা আসলে আমাদেরও ঘটনা, নানাভাবে ভৌগোলিক অবস্থানগতভাবেই সেটি স্বীকৃত হয়ে যায়। মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল, নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে, এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি চীন প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন যে 2022 সালে যে নিরাপত্তা কৌশলপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে চীনের উপর নজর দেওয়া এবং বেইজিং এর প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এবার বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি, বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করা হয়েছে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের মার্কিন যুক্তরাষ্ট্র একক
যে চীনের সাথে ফাটাফাটি করবে, লড়াই করবে, এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে। চীনের কর্তৃত্ব অবশ্যই তারা খর্ব করতে চায়, কিন্তু চীনের সঙ্গে প্রতিযোগিতা নয়, ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও খুশি হয়েছে যে এখানে এমন কোনো রাশিয়া বিরোধী নীতি নেই। এর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা নাখুশ হয়েছে, সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরো তারা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত ব্যক্ত করবে। অন্যদিকে দেখুন, এই যে বিশেষ করে গত কয়েক মাস যাবত পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা নগ্ন খেলা বা প্রকাশ্য খেলাই আমরা লক্ষ্য করছি। এই নথিতে, এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত। বলা যায় পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি। ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে, চীন অনেকবার উল্লেখ হয়েছে, কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত এবং এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি। পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে, তবে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে। নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয়। যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। 2017 সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ কড়া সমালোচনা ছিল, কিন্তু নতুন নথিতে কোনো সমালোচনা যদিও নেই, কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে কমপক্ষে গত 6 মাস আমরা যে দহরম মহরম দেখছি, সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে। এখানে বাংলাদেশ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি, কিন্তু আমি শুরুর দিকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে। এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে, বাংলাদেশকেও তেমনটাই, অন্ততপক্ষে ভৌগোলিক কারণে তেমন ভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে। সত্যিকার অর্থে মার্কিন ভূ রাজনৈতিক প্ল্যান বা নিরাপত্তা কৌশল যেটি বলি না কেন, মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত। এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটা ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফয়সালা হবে এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয় জড়িয়ে আছে।
এবং বাংলাদেশ, আমরা একটা বন্ধ্যাত্বের মধ্যে, আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি। আমি বারবার আশার কথা বলতে চাই, গতকাল থেকেই আশার কথা বলছি। এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগা নিয়ে নানান ঘটনা দেখতে পাবো। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।